আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে আপনার বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম করছি না। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পরিবেশ রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে আমাদের সাথে আরেক অতিথি যোগ দেবেন। পরিচয় পর্বটা শুরু করবো আমাদের স্টুডিও থেকে। আমি পরিচয় পর্বটা শুরু করতে চাই আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। স্বাগত জানাতে চাই পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব জনাব শরীফ জামিল, আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ, আপনাকেও। এছাড়াও আমরা আরেক অতিথিকে অনলাইনে যোগ করে নিতে চাই। আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি রাজশাহী থেকে আমাদের সাথে এই আলোচনায় যোগ দেবেন। আমি আলোচনাটা মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি তার কাছে পরে যাচ্ছি। আমি আলোচনাটা স্টুডিও থেকে শুরু করি। আমি প্রথমে শরীফ জামিল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বেশ, আপনি ঢাকার বাসিন্দায়, ঢাকায় থাকছেন, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আবহাওয়ার কি অবস্থা। প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার যে এবার যে ঢাকা সহ সারা দেশে যে তাপ প্রবাহ বা দাবদাহতা অনুভূত হচ্ছে, এটা কি আসলে স্বাভাবিক কিনা? এবং একই সঙ্গে যেহেতু পাশে ইফতেখার মাহমুদ আছেন, তিনি একটি প্রতিবোধ করেছেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকেও জানতে চাই কেন একটা শহরের ৯০% এবং কেন একটা দেশের ২১টা জেলা এরকম ঝুঁকিতে পড়লো তীব্র দাবদাহ? আপনি সহ যারা শুনছেন তারা সবাই এবং দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বসেছিলেন সেই বিষয়ে হয়তো আস্তে আস্তে যাবেন, এবং খুব বার্নিং একটা ইস্যু। এখন আমরা সবাই প্রচণ্ড দাবদাহের মধ্যে আছি, সেই জন্য সেটা নিয়ে শুরু করেছেন। প্রথমত হচ্ছে, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। এরকম গরম খুব কম সময় হয়। সাউথ এশিয়াতে এখন যে গরমটা হচ্ছে এটা ১২২ বছরের মধ্যে সবচেয়ে বড়। বাংলাদেশে ধরেন ৭০-৭৫ বছরের মধ্যে এরকম। তবে এই অস্বাভাবিক ঘটনাটা যে ঘটবে এটা স্বাভাবিক, কারণ এটার কারণ হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে। অনেক আগে থেকেই এরকম এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন হবে, এটা প্রেডিক্ট করা হয়, এবং এরকম গরম হিট ওয়েভ আসবে এটা বলা হয়। এখনও বলা হচ্ছে যে আমেরিকাতে ২০২৪ হবে তাদের সবচেয়ে বেশি গরমের মধ্যে 10টা রেকর্ড এটা করবে। কাজেই এটা জলবায়ু পরিবর্তন যাচ্ছে, এটা একটা বৈশ্বিক বিষয় আছে। আমাদের মতো দেশের দরকার এটার জন্য প্রিপারেশন নেওয়া, কিভাবে আমরা এই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারি, আর আমাদের দেশে যাতে এই ধরনের দুর্যোগ না আসে তার জন্য আমরা কিভাবে বৈশ্বিকভাবেও আমরা ইনফ্লুয়েন্স করতে পারি জলবায়ু পরিবর্তনের অভিঘাতগুলি কমানোর জন্য। আপনি বলছিলেন যে এটা দুর্যোগ, আসলে কি আমরা একটা সরকারিভাবে এটাকে দুর্যোগ ঘোষণা করেছে এখন পর্যন্ত? পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছিল যে এই ধরনের যে একটা দাবদাহ আসবে বা তাপপ্রবাহ চলবে ২০২৪ সালকে অনেক আগে থেকে বলা হচ্ছিল ২০২৪ সাল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে এবং সামনে এই দিনটা বাড়বে। তার মানে কি আমরা কি প্রস্তুতির কোনো সুযোগ পাইনি, বা এই সময়টাকে কিভাবে আমরা ট্যাকেল করব বা কী ধরনের ব্যবস্থা নেব? যে ধরনের এই গরমটা যে কারণে শুরু হয়েছে, এটা তো শুরু হয়েছে ২০২৩-এর মাঝামাঝি সময়। এটা এল নিনো একটা ক্যারেক্টার আছে, এটা প্যাসিফিক ওশেনে হয়। আপনার ইকুয়েডর বরাবর যেখানে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া, আর অন্যদিকে হচ্ছে সাউথ আমেরিকা, ওইদিকে কলম্বিয়া, আপনার উরুগুয়ে, চিলি, এই মধ্যের যে প্যাসিফিক সাগরের পানিটুকু ওইটা গরম হয়ে যায়। এটা একটা বিশেষ অবস্থা। এটা গরম হওয়ার ফলে এখানকার পুরা জলবায়ুটার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসে। এটা শুরু হয়েছে ২০২৩ সালের মাঝামাঝি থেকে। তারপরে এই হিট ওয়েভ হয়ে বিভিন্ন জায়গায়, শুধু এখানে না, অনেক এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন এই অঞ্চলে হচ্ছে। আপনি দুবাইতে দেখেন একদিনে বৃষ্টি হয়েছে তাদের ১ বছরের চেয়ে বেশি। কাজেই এটা হিট হলে এক্সট্রিম হবে, বৃষ্টি হলে এক্সট্রিম হবে, সাইক্লোন হলে ইন্টেন্স হবে, অনেক শক্তিশালী হবে। কাজে এটা আমাদের দেশের সরকার বলেন, যারা এটা নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ বলেন, জলবায়ু নিয়ে কাজ করেন, আমরা ওয়ার্ন করছি অনেক আগেই, কিন্তু সরকারেরও অনেক মনোযোগ দিয়ে এটাকে বোঝা দরকার। যেমন যদি বুঝতো, মনোযোগী না, না মনোযোগী তো মোটেই না। আমরা ২০০৬ সালে ইমারত নির্মাণ বিধিমালা করেছি, যেখানে বাড়ির জন্য জায়গা খালি রাখতে হয় গাছ লাগানোর জন্য।
আমাদের ঢাকা শহরে 1995 সালে জলাশয় ছিল ধরেন 21%, এটা এখন 3%ও নাই। আচ্ছা, যদি এটা ভরাট হয়ে বাড়িঘর হয়ে থাকে তাহলে তো গাছ লাগানোর কথা ছিল, সেগুলি কি হয়েছে? আমাদের ফরেস্ট এখন মানে সবুজ, ঢাকার মধ্যে যে সবুজ, এটার পরিমাণ 1995 সালে ছিল 14%-এর মতো কাছাকাছি, এটা আপনার 2023 এসেছে 7%-এ। কেউ তো বাড়ি তার বিল্ডিং এর নিয়ম অনুযায়ী বানায় না, এবং কেউ আপনার ঢাকা শহরের সবুজায়নের দিকে মনোযোগ নাই। পার্কগুলি হারিয়ে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে না, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। কাজে এগুলি আমাদের পরিকল্পিত নগরায়ন করা দরকার ছিল, যাতে এই ধরনের বিশেষ দুর্যোগ মুহূর্তে, শুধু এটা কেন, আগুন লাগলে মানুষ যাবে কোথায়, খেলার মাঠ তো নাই। কাজে এরকম দুর্যোগ মুহূর্তে নাগরিকরা কিভাবে নিজেদেরকে সংবরণ বা ঠিক রাখবেন, সেটার জন্য প্রিপারেশন আমাদের ছিল না। আপনার বক্তব্য একদম স্পষ্ট। আমি দেলোয়ার হোসেন, আমি আপনার কাছে শুনতে চাইবো, যেটা শরীফ জামিল বলছিলেন, বেশ কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছিলেন, সেক্ষেত্রে আমার কাছেও সেই স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে। আমিও দেখছিলাম যে 1995-এর কথা উনি বলছিলেন, সেই সময় ঢাকার জলাধারের পরিমাণ ছিল 20.58, সেটা 2023 সালে এসে দাঁড়ালো 2.91। আমি 21 আর 3 বলেছিলাম, রাইট। আপনি কৃষি জমির সংখ্যা বলেছিলেন, সেটা 35-এ ছিল, সেটা এসে দাঁড়িয়েছে 20 এরকম। ঢাকা মহানগরীর সবুজ এলাকার কথা বলা হচ্ছিল 19.78, 13.45%, সেটা 10-এ নেমে এসেছে, মানে একদম 7-এর নিচেও নেমে এসেছে। তো এই যে সংখ্যাগুলো, শুধু আমি আপনাকে একেবারে বলছি না, কারণ হচ্ছে 95 বা 90-র পর থেকে তো বড় দুটি রাজনৈতিক দলই আসলে এই সম্মুখভাগেই থেকেছে সরকার পরিচালনায়, দেশ পরিচালনায়। আপনি একটি দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমি বুলবুল সাহেবের কাছে জানতে চাইবো, তিনি আইডি দলের পালন করেন। সেক্ষেত্রে যদি প্রশ্নটা ওঠে যে আপনারা যে রাজনৈতিক অঙ্গীকারগুলো করেন, সেটা আসলে কতটুকু জনস্বার্থে হয়, নাকি আসলে রাজনীতিতে যে ধরনের এক ধরনের বলা হয় যে ঠিক আছে সামনে একটা ঝুলিয়ে দিলাম বা স্টানবাজি বা বলার জন্য বলা, সেরকম কিনা হয়ে দাঁড়াচ্ছে বিষয়টা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা যমুনা টেলিভিশনের সেটের সামনে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে তীব্র হিটওয়েভ যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বিশেষ করে মিডিয়া যে সতর্কতা উচ্চারণ করছে যে শুধু রাজনৈতিক দলের মধ্যে কিন্তু পরিবেশ সীমাবদ্ধ না, পরিবেশ হচ্ছে সমস্ত মানুষের জন্য। সেখানে যত রাজনৈতিক সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, এবং আমরা এই এনভায়রনমেন্টে যারা বসবাস করি সবাই কিন্তু আমরা তার পাত্রপাত্রী। সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনো রাজনৈতিক দলের মধ্যে শুধু চাপিয়ে দেওয়ার, হ্যাঁ রাজনৈতিক দলের এই পরিবেশ ডিস্ট্রয় করার জন্য অথবা সংরক্ষণের জন্য যে কাজগুলি করে, এটা অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় নিয়ে আসব। বিশেষ করে এই পরিবেশের যে বিপর্যয়, এই যে আজকে অথবা এখন থেকে 5 বছর আগে যেই সহনীয় তাপমাত্রা অথবা অসহনীয় তাপমাত্রা, ক্লাইমেট ওয়েদার আমরা যাই বলি, অথবা যে দূষণ বলি অথবা ক্লাইমেট চেঞ্জ বলি, সেগুলিকে এই মাত্রায় ছিল না। তাহলে কে করলো? এই যে পরিবেশ যে ঝুঁকিপূর্ণ করে তুললাম, আমরা কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববাসী এটাকে করেছি। আপনি লার্জার স্কেলে যদি আমরা বলি, বিশ্ববাসী করেছি। কিসের জন্য? আমরা যে বিলাসী জীবনযাপন করি, আমরা যে সম্পদ ভোগের জন্য প্রতিযোগিতায় নামি বিশ্ব মানুষ, সেই কারণে কিন্তু আমরা প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতিকে নষ্ট করছি। এই নষ্টর দায়িত্ব অংশ বিশেষে শরীফ ভাই যেটি বলেছেন, উন্নত বিশ্ব বেশি পরিমাণে করেছে, আমরা এখন করে চলছি। আমরা শুধু ঢাকা শহরকে এই উচ্চ তাপমাত্রা তবে হিটওয়েভের মধ্যে যদি না এনে সমগ্র এশিয়ায় তো এটি হচ্ছে, সেটা যদি বিবেচ্য বিষয় করি, তাহলে সেক্ষেত্রে কেন হচ্ছে? হ্যাঁ, ঢাকা অবশ্য তাদের মধ্যে টপ মোস্ট, তাহলে অন্য অন্য জায়গায় কেন হচ্ছে? অথবা আপনি ঢাকায় যে তাপমাত্রা তার থেকে বেশি কিন্তু চুয়াডাঙ্গায়, সেটা যদি বিবেচ্য বিষয় করি, তাহলে সেক্ষেত্রে কেন হচ্ছে? হ্যাঁ, ঢাকা অবশ্য তাদের মধ্যে টপ মোস্ট, তাহলে অন্য অন্য জায়গায় কেন হচ্ছে? অথবা আপনি ঢাকায় যে তাপমাত্রা তার থেকে বেশি কিন্তু চুয়াডাঙ্গায়, তাহলে ওইখানে তো এই পরিমাণ ইমারত নেই, তাহলে সেখানে কেন হচ্ছে? তাহলে আপনি এই জিনিসগুলি কিন্তু আলোচনায় আনতে হবে যে এশিয়াব্যাপী কেন হচ্ছে। আপনি পৃথিবীর মধ্যে 801 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষ এশিয়া মহাদেশে বাস করে। এশিয়ায় পৃথিবীর 60% লোক এখানে তারা বসবাস করে। এই যে আমরা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী ছিলাম এশিয়ায়,
আমরা এখন আমাদের সমৃদ্ধির জন্য সবাই কিন্তু একযোগে আমরা সম্পদ ভোগের প্রতিযোগিতা নেমেছি, আমাদের ডেভেলপমেন্টের জন্য নেমেছি। ওকে ওকে দেলোয়ার ভাই, আপনি বলছিলেন ঠিক আছে, আপনি উন্নত বিশ্বের কথা বলছিলেন যে উন্নত বিশ্ব কী পরিমাণ কার্বন নিঃসরণ করে, তাদের থেকে আমরা কত পরিমাণ কম, সেটা নিয়ে একটা আলোচনা বা সেটা তুলনামূলক আলোচনা হতেই পারে। আমি তাহলে সেক্ষেত্রে আপনাকে বদরুদ্দিন উমরের একটা বই আছে পরিবেশ বিপর্যয়ের পথে বাংলাদেশ, সেখানে তিনি 90-র পর 91 থেকে যে বছরগুলো উল্লেখ করছিলেন সেখানে তিনি স্পষ্ট করে বলছিলেন দখল, শোষণ, লুটপাট এই কাজগুলোই করছে সব আসলে ক্ষমতাবানরা। তিনি বলছেন যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে নদী দখল, বালু তোলা, বন উজাড়, মানে পাহাড় কাটা, এই সবগুলোর সাথে রাজনীতিবিদরা মানে জড়িত। আগে আমরা আমাদের নিজের দিকে তাকাবো নাকি আগে ফরেনের দিকে তাকাবো? যে পৃথিবী, যে আপনি ক্লাইমেট চেঞ্জ যদি বলেন সেক্ষেত্রে শুধু বাংলাদেশের বাস্তবতায় ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটি আপনি বলতে পারবেন না, সেটা বলছি না। সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা দায়ী না, আমরা সেটা কিন্তু অস্বীকার করি না, স্বল্প পরিমাণে হলে সেটা আমরা করি। হ্যাঁ, স্বল্পটা উল্লেখ করে দিচ্ছেন যে কারা করে না সেটা বলছেন উনি, যেটি বলেছেন সেখানে একটা সংশোধনী আছে ওনার কথার সাথে, যে দখল হচ্ছে, পাহাড় দখল হচ্ছে, নদী দখল হচ্ছে, তারপরে জলাভূমি দখল হচ্ছে, হ্যাঁ দখল হচ্ছে বলে রাজনৈতিক ছত্রছায়ায় সেটি হচ্ছে অথবা রাজনৈতিক বিদরা করছেন, এইখানে আমার মনে হয় এটা আপত্তি আছে। কেন ওইখানে একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে শরীফ ভাইরা সবাই যারা পরিবেশবাদীরা যেটি কাজ করেন সেটি হচ্ছে ক্ষমতা লোভীরা, ক্ষমতাশালীরা। এই ক্ষমতা শুধু রাজনৈতিক ক্ষমতা না, সেখানে যারা শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারা রয়েছেন, তারা বিশেষ করে এই বনভূমির দখলদার, এই দখলদার একটি শ্রেণী রয়েছে। আপনি জলাভূমির দখলদার, তাদের একটি প্যাটার্ন রয়েছে, পাহাড় কাটার একটি প্যাটার্ন, এটি বাংলাদেশে বাস্তব, এটি অবাস্তব না, এটি হচ্ছে। আমরা এইটা হওয়ার কারণ হচ্ছে যে আপনি এই যে পরিবেশের যে চিন্তা, আমাদের দেশে কিন্তু পরিবেশের চিন্তা খুব বেশি দিনের না। সেই ক্ষেত্রে পরিবেশ সচেতন মানুষ কীরকম আমরা তৈরি করতে পারছি সেটি যেমন ব্যাপার, আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যে সরকার মনে করেন দখলদার নদী দখল করবে, বালু খেকো বালু দখল করবে, বন খেকো বন দখল করবে, কিন্তু আমরা তো প্রোটেকশন চাই। ওকে, শুধু আইনের প্রোটেকশন না, কিন্তু এটি যাতে কার্যকর হয় সেটির জন্য আমরা অবশ্যই চাবো, সেটির জন্য সরকারকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারের মজার ব্যাপার হচ্ছে, যে কোনো সরকার আপনি যেটি বলছেন, সেই সরকারের মধ্যে পরিবেশ যারা বোঝেন অথবা মানে একটু ছোট পরিসরে যারা পলিসি মেকিং করেন, সেই পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কয়জন পরিবেশবিদ ভূমিকা রাখার সুযোগ পান? যেহেতু সুযোগ পান না মাননীয় প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে দলের দায় দেখেন নাকি? দল তো নিশ্চয়ই তার পলিসি মেকারের মধ্যে থেকে নিশ্চয়ই কিছু নেওয়ার কথা। আমি শুধু সেটা না, এই রাজনৈতিক যারা আমরা রাজনৈতিক কর্মী তাদের মধ্যে পরিবেশ সচেতন মানুষের সংখ্যা কত, এবং যদি আমরা থেকেও থাকি সেক্ষেত্রে এই যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এই পরিবেশবিদ অথবা পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের রোল প্লে করার ভূমিকা কতটুকু, যেহেতু এটার মাত্রা কম, পরিবেশ সচেতন মানুষের কম সরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থার সাথে, সেই ক্ষেত্রে শরীফ ভাই যেটি বলছেন ওইখানে গিয়ে এই জিনিসটি চ্যালেঞ্জের মুখে পড়ে, সেই চ্যালেঞ্জটি আমাদের ওভারকাম করতে হবে। আমি তো মোসাদ্দেক হোসেন বুলবুল তার বিশ্লেষণটা শুনে আসি। মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনি যদি এই আলোচনা এতক্ষণ পর্যন্ত যেটুকু হয়েছে সেটুকু শুনতে পারেন, তাহলে আপনার জন্য প্রশ্নটা আমার ছোট্ট করেই, যে এই যে এখন যে পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিকটি আছে সেটাতে আমরা দেখছি যে দুটি দল তো আপনার দীর্ঘ সময় এই ছিলেন দেশের ক্ষমতায়, সেক্ষেত্রে এই যে স্ট্যাটিস্টিক্সগুলো বা পরিসংখ্যানগুলো আসে যে যেভাবে জলাশয় দখল, মানে পাহাড় কাটা, বন উজাড়, এর ফলে যা যা তৈরি হচ্ছে বা যা যা ফেস করছি, এটা থেকে আপনারা আপনাদের দায় অনুভব করেন কিনা, বা এই ধরনের পরিস্থিতিতে যেভাবে মানে প্রো পিপল থাকার কথা তা না থেকে আপনারা আসলে অন্য জায়গায় রাজনীতি করছেন কিনা? ধন্যবাদ উপস্থাপক এবং যারা টেলিভিশনে দেখছেন তাদের জন্য দর্শক বিন্দুকে, এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আমাকে এই আলোচনা সবাই আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার কথা তো আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? জি। তো আমি যে কথাটি বলতে চাই যে আজকে জলবায়ুর কারণে বাংলাদেশের এই এহেন পরিস্থিতি হওয়ার কারণ, প্রথম কারণ যেটি বলবো যে অনির্বাচিত একটি সরকার তার অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেটি বলছে, সেই কারণেই আজকে এরকম তাপদাহ সৃষ্টি হওয়ার পিছনে একটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণ যে উত্তরাঞ্চলে ফারাক্কা এবং তিস্তার ব্যারেজ ইন্ডিয়া একতরফা পানি প্রত্যাহার করার কারণে বাংলাদেশের আজকে
যে ভূমি সংখ্যা রয়েছে সেই সংখ্যার 2/3 এলাকা আজকে বালুময় হয়ে গেছে। সেখানে গাছ লাগানোর মতো পরিকল্পনা সরকারের নাই। সরকার তার মধ্যে শহর ভিত্তিক, থানা ভিত্তিক যেগুলো আছে সেসব জায়গায় যে সকল জলাশয় ছিল গত 15 বছরে সেগুলি ভরাট করে 70% সরকারি দালালরা এই সকল জলাশয়কে ভরাট করে ভিটাতে পরিণত করে বাড়ি করেছে। এগুলি হলো তৃতীয় কারণ। চতুর্থ কারণ, যে বঙ্গোপসাগরে পৃথিবীব্যাপী যে জলীয় বাষ্প আজকে আমাদের দিকে ধাবিত হচ্ছে, হিমালয়ের যে বরফ গলার কারণে আপনি দেখেন যে আসামে বৃষ্টি হচ্ছে গত 10 দিন যাবত। গতকালকেও আসামে প্রচন্ড সাইক্লোন হয়েছে, কিন্তু তার প্রতিফলনে আমাদের সিলেট বা এই অঞ্চলে কোনো প্রতিকার হয়নি। এর পিছনে আমাদের কারণগুলি অনুসন্ধান করতে হবে। আজকে পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের অবস্থা, মোসাদ্দেক হোসেন বুলবুল, আমার প্রশ্নটা খুবই স্পেসিফিক। মোসাদ্দেক হোসেন বুলবুল, আমার প্রশ্নটা অনেক স্পেসিফিক। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা একটা সময় ধরে কথা বলছি, যেই সময়টার মধ্যে আপনারাও বা আপনার দলও এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকার চালিয়েছে। এখন যে পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে এসছে সেটার দায় অনুভব করেন কিনা? নিশ্চয়ই আপনি মাঠের বিরোধী দল, আপনার সমালোচনা করবেন, কিন্তু পাশাপাশি এই সফলতার কথাগুলো কিন্তু বলবেন কিনা? আমি এটা পড়ছিলাম ডক্টর শামসুদ্দিন শহীদের একটি কথায় বা আলোচনায়, সেখানে তিনি বলছিলেন যে যা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি তাতে আদৌ পরিস্থিতি সম্ভব কিনা, যে বাস্তবতা দাঁড়িয়েছে সেটা চেঞ্জ করা সম্ভব কিনা। তিনি সেখানে রাজশাহীর উদাহরণ দিয়ে বলছিলেন যে রাজশাহীতে কীভাবে গিঞ্জি শহর ছিল, সেখানে আস্তে আস্তে কিভাবে সেটা পরিবর্তন হয়েছে। সে সম্ভাবনা কি আপনি দেখেননি? অর্থাৎ বিরোধী দল নাই সেখানে। এই সরকার আজকে একতরফা ভাবে, অনির্বাচিত ভাবে নির্বাচনকে যেভাবে নির্বাচিত করেছে, আজকে বাংলাদেশে জলাশয় থেকে আরম্ভ করে কোনো নিয়ম কানুন নাই। যে নিয়ম কানুনের মধ্যে একটি শহর গড়ে তোলা হবে, একটি পৌরসভা গড়ে তোলা হবে বা একটি উপজেলা গড়ে তোলা হবে, এই নিয়ম কানুনের কোনো বালাই নাই। আপনি দেখেন এই সরকার আজকেই উপজেলা নির্বাচন নিয়ে মিটিং করেছে। না, বিএনপির সময় কি বিএনপি কতটুকু নিয়ম কানুন অ্যাপ্লাই করতে পেরেছিল? বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? তাপদাহের কারণে। জি, কেন বাংলাদেশ? মোসাদ্দেক হোসেন বুলবুল, আমরা সেই আলোচনায় যাবো। আপনি মনে সম্মত আমার প্রশ্নগুলো শুনতে পাচ্ছেন না? আমরা একটু এখানে ঠিক করে নিই, তারপরে আবার আপনার কাছে আসবো। আমি তো আবার স্টুডিওতে ফিরতে চাই। ইফতেখার মাহমুদ, আপনি শুনছিলেন। এখন আপনি কি বলবেন যে এই যে আমরা পরিবেশ রক্ষায় যে রাজনৈতিক অঙ্গীকারের কথা বলছি, আপনি শুনছিলেন দুটি দলের দুজন প্রতিনিধি আমাদের এখানে আছেন, পাশাপাশি শরীফ ভাই আছেন, যারা হচ্ছে এই পরিবেশ নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে যদি আমি সার্বিক হলিস্টিক অ্যাপ্রোচে বলি যে আমরা আসলে সকলেই এই অঙ্গীকারের দিকে কতটুকু এগোতে পেরেছি বা বাস্তবায়ন করতে পেরেছি? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। প্রথমত আমি আসলে বলতে চাই যে দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং শরীফ ভাই যে প্রসঙ্গগুলো এনেছেন, যে হ্যাঁ মানে রাজনৈতিক অঙ্গীকার দরকার, কিন্তু আমার এখানে পয়েন্টটা হচ্ছে যে আসলে রাজনৈতিক অঙ্গীকারটা কোথায় দরকার। আমরা যদি চলমান তাপদাহের বা তাপ প্রবাহের প্যাটার্নটা দেখি, আমরা দেখব, হ্যাঁ আমি দেলোয়ারের সাথে একদম একমত যে এটা শুধুমাত্র বাংলাদেশে ঘটছে না। আপনি আজকে যদি দেখি আমরা ভারতের আজকে হাইস্ট টেম্পারেচার 49 পর্যন্ত উঠেছিল, গতকালকে মিয়ানমারে উঠেছিল 48। সো আমরা এখনো 43.7 মধ্যে আছি। পুরো ইস্ট এশিয়া থেকে শুরু করে সাউথ এশিয়া সব জায়গায় বাংলাদেশের চেয়ে অনেক বেশি তাপমাত্রা। তো সেইখানে আপনি যদি মানুষের তাপদাহের কারণে মানুষের মৃত্যুর যদি খবর খুঁজতে যান, কিন্তু খুব বেশি কম পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনে অনেক মানুষ মারা গেছে, প্রতিদিন একাধিক মানুষ মারা যাচ্ছে। এই মৃত্যুর পেছনে একটা বড় কারণ হচ্ছে যে প্রাকৃতিক তাপমাত্রা, আর হচ্ছে যে আমরা নিজেরা কি ধরনের তাপমাত্রা তৈরি করছি, এবং যেটাকে আমরা বলছি হিট আইল্যান্ড ইফেক্ট। এবং এটা সরকারি সংস্থাগুলো, আবহাওয়া অধিদপ্তর সহ অন্যরা স্টাডি করে দেখেছে যে নেচারে যদি তাপমাত্রা ধরেন 35 হয়, তাহলে আমরা নিজেরা এই সময়টাতে আমাদের যে আরবানাইজেশন, আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেস, এগুলোর মধ্যে দিয়ে আমরা তাপমাত্রাকে ইন অ্যাডিশন আরও 3 ডিগ্রি যোগ করছি, 3 থেকে 5 ডিগ্রি। ফলে একটা
তাপ প্রবাহের তাপমাত্রা চেয়ে কম তাপমাত্রা আমাদের কারণে তাপ প্রবাহের তাপমাত্রায় পরিণত হতে পারে। এবং এইটা একই সঙ্গে যখন আপনি চারপাশে কোনো ধরনের গাছপালা রাখবেন না, জলভূমি রাখবেন না, সারফেস সয়েল রাখবেন না, তখন এই তাপটা কিন্তু মাটি থেকে রিফ্লেক্টেড হয়ে আমার বডিতে একটা আনকমফোর্ট সিচুয়েশন তৈরি করবে। ফলে এটা একই সঙ্গে শুধুমাত্র তাপমাত্রার ব্যাপারও না, এটা হচ্ছে একটা হিট কমফোর্টেরও ব্যাপার। আমার নিজের সুযোগ হয়েছিল হায়দ্রাবাদে একবার 46-এ টেম্পারেচারের মধ্যে থাকার। তো সেখানে কিন্তু আমি অনেক পরে জেনেছি, আমি যখন এয়ারপোর্টে যাই তখন আমি শুনলাম যে আমি 46-এ ছিলাম, কিন্তু আমার কিন্তু ওই ধরনের ডিসকমফোর্ট আমি পাই নাই যেটা আমি ঢাকায় 36 বা 38-এ পাচ্ছি। কেন? বিকজ কারণ হচ্ছে যে এখানে কোনো শেড নাই। এইখানে শরীফ ভাইরা গাছপালার কথা বলেছেন, একটা বড় স্টাডি হয়েছে যে ঢাকায় যে গাছ আছে তার মাত্র 2% গাছ, মানে পুরো শহরের মধ্যে পরিবেশ উপযোগী গাছ আছে মাত্র 2%, যেটা আসলে মিনিমাম 20% থাকার কথা। এবং আপনি ঢাকা শহরের তাপমাত্রার সঙ্গে স্রেফ ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের তাপমাত্রা যদি কম্পেয়ার করেন ঢাকার অন্য পার্টের সাথে, রমনা পার্কের সাথে পার্থক্য হচ্ছে আপনার 3 থেকে 4 ডিগ্রি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পার্থক্য হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো তার মানে আমি যদি গাছপালা রাখতাম, আমি যদি জলাভূমিগুলো রাখতাম, তাহলে তো আমি আসলে এই তাপ প্রবাহের এই কষ্টের মধ্যে আমাকে যেতে হতো না। করলে আমরা ওই যে 3 থেকে 4 যেটা যোগ হলো, তো কেন যোগ হলো সেটা নিশ্চয়ই প্রশ্নটা করলেনই, এবং প্রশ্নটা তো আমি বললাম, কিন্তু এখানে একটা উত্তর দিয়েছিলেন দেলোয়ার ভাই। সেখানে বলছিলেন যে ধরেন শুধুমাত্র মানে ক্ষমতা লোভী রাজনীতিবিদ এখন না বলে তিনি বলছেন ব্যবসায়ী শিল্পগোষ্ঠী নানান জায়গা থেকে, কিন্তু তাদেরকে শেল্টারটা দেয় কে আসলে, সেটাকে আমরা বলবো না। শিওর, মানে এটা খুব ম্যাসিভ লেভেলে যদি আপনি পরিবেশ ধ্বংসের যে হিস্ট্রি যদি আমরা দেখি, বন ধ্বংস এবং জলাভূমি ভরাট করা এবং নিয়ম না মেনে ভবন করা, বেশিরভাগই বড় বড় কোম্পানি, কোনো পলিটিশিয়ানের আপনি একটু খুব কম পাবেন। কিন্তু এটার পেছনে অবশ্যই তাদের যারা ক্ষমতায় থাকে তাদের রাজনৈতিক ক্ষমতাকে, এবং আরেকটা বড় ইস্যু আমি যেটা মিসিং পয়েন্ট মনে হচ্ছে আমার কাছে, আমাদের ব্যুরোক্রেট এবং সরকারি যে প্রশাসন যন্ত্র, তারা এখানে কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে এই দখলদার এবং দূষণকারীদের পক্ষে। এখন এই যে 3-4 ডিগ্রি সেলসিয়াস আমরা যে বৈশ্বিক তাপমাত্রা আবহাওয়ার যে বিষয়, যেটা লানিনা এল নিনোর এফেক্ট বলতেছে, এই সামগ্রিক বৈশ্বিক আবহাওয়াতে তো আমাদের আসলে কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা তো চাইলে এটা পারবো না কন্ট্রোল করতে। যে আমি একটু থামাই, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে ঠিক এই জায়গা থেকে শুরু করতে চাইবো, এবং আপনি নিশ্চয়ই যেটা যোগ করবেন যে আপনি বলছিলেন ব্যবসায়ীদের রাজনীতি থেকে, কিন্তু আমরা সংসদের দিকে তাকালে কিন্তু দেখতে পাই যে সংসদে আসলে একটা বড় সংখ্যক এমপিরাই এখন ব্যবসায়ী। সেটা আমি আলোচনার অন্য বিষয়ে যাচ্ছি, কিন্তু বাকি যে প্রসঙ্গগুলো আছে সেটা নেমে একটু ধাপে ধাপে এগোতে চাই। আমাকে সময় দেবেন, ওটা বিরতি নেই, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা, ইফতেখার মাহমুদ। বিরতির আগে যেখানে আপনাকে থামিয়েছিলাম, ছোট্ট করে জানতে চাইবো আসলে ধরেন উন্নয়নশীল দেশগুলো, আমাদের মতো যেসব উন্নয়নশীল দেশগুলো আছে সেগুলোর দেশে তো একদম পরিকল্পিত নগরায়ণ একটা বেশ কঠিন চ্যালেঞ্জের বিষয়। আমাদের দেশের ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্নটা করি যে ধরেন এই সব ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি যেসব রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কোনো উদ্যোগ আপনার দৃশ্যমান হয় কিনা চোখে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে? আমি আপনাকে যদি একটু প্রশ্ন করার সুযোগ পাই, আপনি উন্নয়ন বলতে কি বুঝেন যদি বলেন? বাংলাদেশে আমার কাছে উন্নয়ন ডেফিনিশন খুব সহজ, মানে আপনি মানে দেশের সর্বোচ্চ মানুষ যে পরিমাণ টাকায় শিক্ষা পাবেন, চিকিৎসা পাবেন, আমিও সেটা পাবো, আমার মতো অন্যান্য মানুষও পাবে। বলি নাই, আমাদের এখানে ভূমি উন্নয়ন বলতে কি বোঝানো? জলাভূমি বালি দিয়ে ভরাট করে উঁচু করা, এটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্টের আমাদের বেসিক আইডিয়া। আমাদের কোনো একটা এলাকার উন্নয়ন বলতে আমরা কি বুঝি? মানে ওই এলাকা যদি জঙ্গল থাকে, যেটাকে আমরা ফরেস্ট বলি, ওইটা কাইটাটা একটা রাস্তা বানানো, ভবন বানানো, আবাসিক এলাকা বানানো। শুধু রাজনৈতিক দলগুলোকে আমরা তো দোষ দিচ্ছি, অবশ্যই তারা দায়ী, তারা কারণ তার দেশ চালায়, শাসন ব্যবস্থা তাদের হাতে। কিন্তু অ্যাজ এ সিটিজেন আমরাও তো আসলে উন্নয়ন বলতে বুঝি হচ্ছে যে জমি ভরাট করা, গাছপালা কেটে আমার এলাকায় একটা রাস্তা বানাও। ফার্স্টে গিয়ে বলি যে আমাদের এলাকায় রাস্তা বানাও, কিন্তু এই রাস্তা বানানোর ফলে ওই এলাকার পুরো সব জলাভূমি ভরাট হচ্ছে কিনা, বনভূমি কাটা পড়তেছে কিনা। আমরা দেখবেন যে গরম পড়লে আমাদের হঠাৎ করে গাছের প্রতি প্রেম বেড়ে যায়, জলাভূমির প্রতি প্রেম বেড়ে যায়, চালের দাম বেড়ে গেলে আমাদের কৃষকের প্রতি প্রেম বেড়ে যায়, হ্যাঁ, ঘূর্ণিঝড় আসলে আমাদের সুন্দরবনের প্রতি প্রেম বেড়ে যায়। আবার বাকি সময় বলবো যে আচ্ছা ঠিক আছে, উন্নয়নের জন্য তো আমার একটু গাছপালা কাটতে হবে, আমার একটু জলাভূমি ভরাট করতে হবে। সো অ্যাজ এ সিটিজেন আমরাও তো খুবই সিজনাল অ্যাটিটিউড করি, এবং এই সিজনাল অ্যাটিটিউডটাও কিন্তু পলিটিশিয়ানদেরকে প্রভোক করে যে এই কাজগুলো সারা বছর ধরে করে যাওয়ার জন্য। সো আমি যেটা দেখি যে এখানে সবার রেসপন্সিবিলিটি আছে, এবং আমি একটা পয়েন্ট যে জায়গায় আটকে ছিলাম, আমাদের ব্যুরোক্রেট
ধরেন উনি ইমারত নির্মাণ বিধিমালার কথা বলছেন, ঢাকা শহরের যে আপনার 14-15 লক্ষ ভবন আছে তার তো অলমোস্ট 30-40% জায়গা তো গাছ থাকার কথা। এই গাছ থাকলে তো ঢাকা শহরে এত গরম হওয়ার কথা না। 38 ডিগ্রি টেম্পারেচার আর ফিল লাইক আসতেছে আমার 46-44। এই 5-6-7-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ হচ্ছে। তো এই আমি এগুলো না লাগানোর কারণে আমার তো রুফটপে গাছ লাগানোর ব্যাপারে আমরা কত কত আওয়াজ শুনলাম, তো সেগুলো কই বললো যে এটা করলে ট্যাক্স মাফ করবে নানা কিছু। তো ফলে সিটিজেন হিসেবে দায়িত্ব আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই যে কাজগুলো যারা করবে, আমাদের ব্যুরোক্রেটরা, আমাদের ডিপার্টমেন্টগুলোর যারা কর্মকর্তারা আছেন তারা, প্রকৌশলীরা, রাজুক, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, তাদেরকেও আসলে এই দায়বদ্ধতার জায়গায় আনতে হবে। কিন্তু তাদেরকে অবশ্যই চালাবে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নীতি, চিন্তা, পরিকল্পনা। আপনি যাদের কথা বললেন তাদের কথা, যেসব সংস্থার কথাগুলো বললেন, একজন নাগরিক হিসেবে আসলে আমরা তাদেরকে কতটুকু জবাবদিহি করতে পারি? কারণ সেসব সংস্থায় গিয়ে আপনি ইফতেখার মাহমুদকে ঢুকে দিতে পারবেন, সাধারণ মানুষ গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারবে যে আপনি কাছে করলেন না কেন? আপনি দেখেছেন না একজন পানি নিয়ে কি হয়েছিল? আমি এক্সাম্পল আকারে বলি যে ধরেন আমাদের পাশেরই দেশ, একই রকম কাছাকাছি অর্থনীতি, ভারতের গুজরাটের আহমেদাবাদ, ওইখানে কিন্তু এরকম সিটিজেন মুভমেন্টের মধ্যে পরে জনগণ মানে সিটি কর্পোরেশন এবং রাজ্য সরকার কিন্তু গাছপালা লাগিয়ে টেম্পারেচার 2 ডিগ্রি কমাইছে। ভিয়েতনামে একই কাজ হয়েছে। চীনে তো বায়ু দূষণ, চীন ছিল 1 নাম্বার পৃথিবীতে সবসময়, ওইখান থেকে তারা ডিক্লাইন করে এখন অনেক বেটার। ওইখানে প্রতিদিন সকালবেলা বেইজিংয়ে রাস্তার গাছের উপরে পানি ছিটাতে হতো, সেখান থেকে তারা ইমপ্রুভ করে চলে আসছে। ফলে সিটিজেনদের উপরে আক্রমণ আসে, পরিবেশ আন্দোলন করতে গেলে চাপ আসে, এটাও যেমন সত্য। আবার যদি সিটিজেনরা একটা চাপ খেয়ে চুপচাপ করে বসে থাকে তাহলে তো আসলে দিন শেষে বার্ডেনটা তো তার উপরে বেশি আসতেছে। কারণ পলিসি মেকাররা তো এসি ঘর, এসি গাড়ি, এসি জীবনযাপনের মধ্যে আসছে, ফলে তাদের তো কোনো প্রবলেম নেই। কি বলবেন সেক্ষেত্রে? আপনি যখন আমি বলেছিলাম যে পরিবেশ আন্দোলনে রাজনৈতিক দলের অঙ্গীকার আপনার টপিক ছিল, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি তাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ কিভাবে ঘটিয়েছে। যেমন আওয়ামী লীগ তো এখন সবচেয়ে বড় দল, তাদের কোনো পরিবেশের কোনো সম্পাদক ছিল না। কর্ণফুলী নদীতে এখন যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর হাসান মাহমুদ সাহেব, উনি সহ আমরা গিয়েছিলাম কর্ণফুলী নদীতে নদী রক্ষার জন্য। মুজাফর স্যার ছিলেন, তো সেখানে আমরা বললাম, মুজাফর স্যার বলেছিলেন মূলত যেরকম একটা বড় দলে একটা পরিবেশ বিষয়ক সেক্রেটারি থাকা দরকার। সেটা আবার আলোচনা হয়েছিল। আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন না প্রয়াত নেতা আওয়ামী লীগের, ওনার সভাপতিত্বে একটা সভা হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো সেইখান থেকে ওরা পদটা ক্রিয়েট করে যে পরিবেশ সম্পাদক, তখন ওনাকে করা হয় প্রথম সম্পাদক। আগে পরিবেশ মন্ত্রী ছিলেন, তারপরে যখন হয়েছেন। অনেক বড় বড় দলের এগুলি নাই। আমরা এবছর এই রাজনৈতিক দলগুলির নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করেছিলাম যে নদ নদী এবং পরিবেশ নিয়ে তাদের কি বক্তব্য আছে। খুবই হতাশাজনক। বাম দলগুলির আছে, আওয়ামী লীগের আছে, বিএনপি এবং জাতীয় পার্টি, এগুলি মানে এটা আপনারা ঘেটে দেখবেন, এটা নিয়ে আলোচনা হতে পারে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে সরকার, আপনারা একটু বারবার বলতেছেন যে এই ধরনের প্রবলেম সমাধান একা কোনো গোষ্ঠী করতে পারে না। এটা সরকার করতে পারবে না, রাজনৈতিক দল করতে পারবে না, মানুষ সবাইকে সম্পৃক্ত করেই করতে হবে। কিন্তু এটাকে নেতৃত্ব দিবে কে? নেতৃত্ব দিবে সরকার, এবং সরকার গঠন করে গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলগুলো। কাজে রাজনৈতিক দলের মধ্যে যদি পরিবেশ সংবেদনশীলতা না আসে, এবং তারা যদি আমরা যেভাবে জিনিসটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করে আলোচনা করে সমাধানের কথা ভাবছি এরকম গুরুত্ব দিয়ে না চিন্তা করেন, তাহলে আমাদের যে বড় বড় ভুলগুলি আমরা করে ফেলছি সেগুলি থেকে আগামীতে উত্তরণ হবে না। আমরা তো আগামীর উত্তরণও দরকার। এই যে আমরা একটু আগে বিরতির সময় কথা বলছিলাম যে এই গরম তো গরম হয়েই চলে যাবে না, এর সাথে নানা কিছু আসতেই থাকবে। এবং প্রেডিকশন হচ্ছে অনেক বৃষ্টি হবে। যদি হয়, গত বছর 30% বৃষ্টি কম হয়েছে বলছিলেন, অনেক। আপনি বান্দরবনের 3 তলা পর্যন্ত পানি ছিল জানেন? কেন ছিল সেটা রেল লাইন বানিয়েছেন আপনি চিটাগাং কক্সবাজারে, সে পানি আটকে ফেলছে। হ্যাঁ, আপনি হাওড়ের অবস্থা দেখেন, সিলেট শহরের মধ্যে হাওড়ের মাঝখানে রোড নিয়ে গেছে। কাজেই এখানে আমাদের যেটা প্রবলেম হয়, আমরা প্রবলেমটাকে প্রবলেম করে মানার চেষ্টা করি না। তাহলে আমি আপনার জায়গা থেকে তাহলে আমি একটু দুলাল ভাইকে শুনতে চাই। তারা দুজনেই কিন্তু একটু উল্লেখ করছিলেন। একটা জিনিস হচ্ছে যে তারা বলছিলেন যে ধরেন
পাবলিকও সিজনাল আচরণ করে। এখন আপনারা যারা যেটা বলছিলেন শরীফ জামিল ভাই, যে বিভিন্ন দলগুলো যারা বড় বড় আছেন তাদের তো সংগঠনগুলো আছে, সাংগঠনিক বন পরিবেশ বিষয়ক সম্পাদকরা আপনারা আছেন, সেক্ষেত্রে আপনারাও কি সিজনাল আচরণগুলো করেন কি না? কারণ এই যে গরম পড়লেই আপনাদের গাছ লাগানোর উৎসব বাড়ে, পানি খাওয়ানোর উৎসব বাড়ে, তারপর তো বাকি সারা বছরটা খুব একটা খোঁজ পাওয়া যায় না। যিনি সরকার পরিচালনা করেন, যেই দল, সেই দলের সিজনাল আচরণ করার কোনো সুযোগ নাই। তাকে পাবলিকের, মানুষের চিন্তা করে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো কিন্তু সুনির্দিষ্টভাবে পরিবেশ, শুধু পরিবেশের এই যে বিপর্যয় সেটি নয়, পরিবেশের বিপর্যয় কেন হয়েছিল তার কারণ, এবং এইগুলি মোকাবেলা করার জন্য, এটা মোকাবেলাও করা যায় না, এটা যে ম্যানেজমেন্টের জন্য, সেটার আওতায় আনার জন্য কিন্তু আমাদের দীর্ঘ কর্মপরিকল্পনা আছে, সেটি সরকারের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এবং আরও গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই মাত্রায় পরিবেশ সচেতন এবং বিশ্বব্যাপী পরিবেশের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, সেই ক্ষেত্রে দুজন আলোচক রয়েছেন, তারা কিছু কিছু ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। সেটি হচ্ছে এইখানকার যে স্থানীয় প্রশাসন, সরকারের বিভিন্ন প্রশাসন যারা থাকে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য অথবা তার যে কর্মপরিকল্পনা, সেটি সঠিকভাবে অনেকে অনুধাবন করতে ব্যর্থ হন। যেমন আপনি দেখবেন, আপনি পূর্বাঞ্চলে একটি বড় প্রজেক্ট হয়েছে, আমরা যেটা প্রত্যাশা করি, নাগরিকরা যেটা প্রত্যাশা করে, মানুষ যেটি প্রত্যাশা করে, সেটি হচ্ছে এখানে আগে অবকাঠামো হওয়ার আগে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোনটা কোন জায়গায় হবে, হ্যাঁ তাদের ওইখানে হয়তো বিস্তারিত আছে, কিন্তু এগুলি আগে করা হয় যাতে পর্যাপ্ত জায়গা থাকে, কোথায় বৃক্ষরোপণ হবে, কোথায় কী হবে, এরকম নির্দিষ্ট করার জন্য সুয়েরেজ লাইনটা কোন দিক দিয়ে যাবে, মানে মানুষ বাস করার জন্য যেই পরিবেশটা দরকার, যে এনভায়রনমেন্ট দরকার, সেটি নিশ্চিত করা। মজার ব্যাপার হচ্ছে কিন্তু যে অপরিকল্পিত নগরায়ন, এটা আপনি আমি এই যে বিএনপি থেকে যেই অপরিকল্পিত নগরায়নের কথা, যে রাজনৈতিক বক্তৃতা আমি দিতে চাই না, কিন্তু রাজনৈতিক বক্তৃতা আসলে এই সমস্যার সমাধান হবে না। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা শুরু করেছি, আমাদের এই সমস্যা আছে, সমস্যা কিন্তু আইডেন্টিফাইড, আমাদের এই সমস্যা আছে, তাহলে সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেই ক্ষেত্রে যদি সরকারি প্রতিষ্ঠান, রাজুকের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি মনে করেন বাড্ডা গোরানের দিকে শহর সম্প্রসারিত হচ্ছে, কে আগে কাজ করবে? আমি বাড়ি বানাবো, আপনি বাড়ি বানাবেন, শরীফ ভাই বাড়ি বানাবে, তারপরে একটা সরু গলি হবে, তারপরে রাজুক যখন যাবে সে তো আর ভাঙতে পারবে না। তাহলে আগে তো তাকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিরেকশন, সেটি হচ্ছে আশেপাশে যা হবে, এই 5টি নদী পরিবেষ্টিত যে আমাদের রাজধানী শহর, তো সেই ক্ষেত্রে কী অ্যাক্ট করতে হবে, সেটি ওনরা অনুধাবন করতে দেরি হয়। এই কারণে আমাদের এই আন্দোলনটা অথবা এই পরিবেশ রক্ষার আমরা বিপর্যয়ের সম্মুখীন বেশি হই। কিন্তু আপনি বলছেন প্রধানমন্ত্রী উনি নির্বাহী আদেশ দেন, নির্বাহী আদেশ কাদেরকে দেন? আমি একটু বলি দেলোয়ার ভাই, এই যে রাজুকের যে বিষয়টা বললেন আপনি, আমি শুধু রাজুককে উদাহরণ দিই আপনাকে। আপনি যে শুধু আমি রাজুকের কথা বলি না, পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, অনেকেই কিন্তু একসাথে অ্যাক্ট করে, কিন্তু ওনাদের থেকে মাননীয় প্রধানমন্ত্রী আরও বেশি প্রোগ্রেসিভ, আরও বেশি চিন্তা করেন, কিন্তু ওনাদের অ্যাকশনটা, এই যে বলছেন বিভিন্ন, আর হচ্ছে এই সমস্ত প্রশাসনে যারা থাকে সবাই যে ভালো চায়, মোসাদ্দেক ভাইয়ের মতো যেরকম যে এটি সমালোচনা করা, তা এই সমালোচনাটি লাগিয়ে রাখার জন্য অথবা যাতে ডিস্টার্ব করা যায় সেরকমের জন্য বাংলাদেশের পলিটিক্যাল পার্টির মধ্যে লোক থাকে, প্রশাসনও থাকে, তারা কাজটা যাতে ডিস্টার্ব হয় সেই চিন্তা করে। আর পলিটিক্যাল পার্টি আবার চিন্তা করতে হয় 5 বছর পরে তো আমি ভোটে যাব, মানুষের দিকে তার রক্ষা চিন্তা করতে হয়, মানুষকে যাতে সে যে চিন্তা করে সেইটা ফেস করতে হবে। এই প্রতিষ্ঠানগুলি যদি অ্যাক্ট করতো রাইটলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় কম পড়তাম। দিদাল ভাই, একটু বুলবুল ভাই কাছে শুনে আসি। মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনি শুনছিলেন আমাদের স্টুডেন্টের আলোচনা, সেক্ষেত্রে আপনি একটু বলবেন যে দিদাল ভাই বলছিলেন যে আমাদের এখানে সমস্যা একেবারে চিহ্নিত, সেক্ষেত্রে চিহ্নিত সমস্যার সমাধান হয় না কেন? আর এই সমস্যা বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনি কি মনে করেন কারা নেতৃত্ব দেবে? যে কোনো দেশের রাজনৈতিক বা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনৈতিক দলই সঠিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলই পারে দেশ সেবা করতে, নিজে উৎসর্গিত হতে এবং দেশের জন্য উৎসর্গ করতে। আপনি জানেন যে বাংলাদেশ একটি ভাটির দেশ। বাংলাদেশের উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র
সবই মাথার উপরে কিন্তু উজানের দেশ। এই উজানের দেশগুলি একতরফা ভাবে বাংলাদেশের যে পানি নিষ্কাশনের যে পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতি, সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সেই কারণেই আমাদের মিঠা পানির যে অবস্থান, সেটা কিন্তু উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলে অনেকাংশেই ব্যাপক ঘাটতি দিয়েছে। ঘাটতি কিসের? সবুজায়ন। সবুজ যদি আপনি আপনার রাষ্ট্রের 156,000 বর্গ কিলোমিটারের এরিয়ার মধ্যে আপনি যদি 27% গ্রিন এরিয়া না রাখতে পারেন, জলভূমি সহ, তাহলে আপনি এই উত্তপ্ত অবস্থান থেকে ফেরত পাওয়ার কোনো আশা নাই। আমি তো জানি যে রাজশাহীতে আজকে 44 ডিগ্রি ছিল, আগামী 3-4 দিনের মধ্যে 47 ডিগ্রি হবে। এটা কি করে সম্ভব? এই তাপদাহ থেকে সাধারণ মানুষকে কি করে বাঁচাবেন, এটা কে চিন্তা করবে? সাধারণ মানুষ। আমরা যারা 1962 সালে যে জলাভূমি ছিল, সেটা টাকার বিনিময়ে এখন ভিটা করে দিচ্ছে। আপনি আমলাদেরকে বিশ্বাস করবেন না রাষ্ট্র পরিচালনা করবেন? কোনটা? প্রধানমন্ত্রী, আমার ওই সহ ভাই বলছেন যে প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেন, তো প্রধানমন্ত্রী টিম যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনি জলবায়ু পরিবর্তনের আশা কোথা থেকে করবেন? আপনি ঢাকা শহরের চারিদিকে যে নদীগুলো আছে, সেই নদীগুলো 17 বছরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিকল্পিতভাবে আপনি সেই নদীগুলোকে তৈরি করতে পেরেছেন? জি জি, অসংখ্য ধন্যবাদ মোস্তাক হোসেন বুলবুল। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করি। ছোট একটা বিরতি, ফিরু একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। অতিথিদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সবাইকে খুব বেশি সময় দিতে পারবো না। আশা করি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সবাই শেষ করবেন। আমি মোস্তাক হোসেন বুলবুলকে ছোট জানতে চাই, আমি তাকে ছেড়ে দিতে চাই। মোস্তাক হোসেন বুলবুল, এখন সহজ প্রশ্ন, যদি 1 মিনিটের মধ্যে বলেন যে উত্তরণের পথটা আপনাদের দিক থেকে কি? আমরা মনে হয় মোসাদ্দেক হোসেন বুলবুলের কথা শুনতে পাচ্ছি না, সংযোগে কোনো সমস্যা আছে। যাই হোক, আমি ইফতেখার মাহমুদ আপনার কাছ থেকে শুনতে চাইব, ছোট করে যদি বলেন কি নেতৃত্ব দেবে। প্রথমত হচ্ছে যে ইমিডিয়েটলি যেটা করা দরকার, যে আপনি বলছিলেন যে আসলে এটাকে দুর্যোগ আমরা বলছি কিনা, আমাদের দুর্যোগ মন্ত্রণালয় এখনো এটাকে দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করেনি। দুর্যোগ ডিক্লেয়ার না করলে যেটা হয় যে সরকারি প্রশাসন যন্ত্রকে এই দুর্ভোগের কবলে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর পক্ষে কোনো আইনগত কোনো বিষয় থাকে না, বিষয়টা একটা মানবিক সহায়তার জায়গায় থাকে। ফলে বজ্রপাত যখন দুর্যোগ ঘোষণা করলো, তখন কিন্তু বজ্রপাতের ক্ষতিগ্রস্ত মানুষকে সরকার ক্ষতিপূরণ দিল। ফলে এটাকে অবিলম্বে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে, 1। 2 নম্বর, দুর্যোগ ঘোষণা করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সরকারের দায়িত্ব শেষ না। আমরা যখন দেখি যে বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন প্রচুর মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষ পাশে দাঁড়ায়। আমরা কিন্তু ঢাকায়, এটা আমি সিটিজেনদেরকেই আমি ব্লেমটা দিচ্ছি, এই যে মানুষ যে এত কষ্ট পাচ্ছে গরমের মধ্যে, কোনো নাগরিককে, আমরা সচ্ছল নাগরিককে কেন দিচ্ছি না? কেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কেন দিচ্ছি না? এনজিওরা সব কোথায়? এই গরমে কোটি কোটি মানুষ, বাংলাদেশে কমপক্ষে 8 থেকে 10 কোটি মানুষ, রাজনৈতিক দলগুলো কোথায়? গরিব মানুষের রাস্তার মনে হলে তো পানি নিয়ে বসে থাকার কথা, শেড বানানোর কথা, যেটা রেড ক্রিস করতেছে বা সিটি কর্পোরেশন অল্প স্কেলে করতেছে। ফলে এইটা ইমিডিয়েটলি করা দরকার, এবং প্রতিটা গ্রীষ্মকালীন সময়কে টার্গেট করে এই পরিকল্পনাটা হওয়া দরকার, প্রস্তুতিটা নেওয়া দরকার, কাজগুলো করা দরকার। এবং সরকারের কাজ হবে সবাইকে ইনক্লুড করে কাজটা করা, কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নেওয়ার জায়গা থেকে জিনিসটা না করা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ। শরীফ জামিল, আপনি কি বলবেন? উনি তো অনেক সুন্দর করে বলেছেন এখনকার সমস্যা। আমাকে বলেছেন যে আপনারা যারা এনজিওরা আছেন তারা কোথায়? আমরা তো বলছি আপনাকে, আগে দেখবেন আপনি পাহাড়ে গেলে খাগড়াছড়ি বান্দরবনে মাটির কলসি থাকতো হাঁটার রাস্তার মধ্যে পথচারী খাওয়ার জন্যে। আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে সমাজের। এই যে আপনি যেগুলি বলছেন, এগুলির মেইন প্রবলেমটা তো মাইন্ডসেট। রাজনৈতিক নেতৃত্ব যদি মনে করতো এটা একটা সমস্যা, গুরুতর সমস্যা, তাহলে তারা সিরিয়াসলি অ্যাড্রেস করতো। তাহলে এগুলি যেগুলি ইমপ্লিমেন্ট হচ্ছে পলিসি এবং আইন, সেগুলি ভুলভাবে ইমপ্লিমেন্ট হতো না। আমাদের নদী হারাতো না, জলাশয় হারাতো না, ফাঁকা জায়গাতে গাছ থাকতো, পানি 2 মিটার করে প্রতি বছর নিচে নামতো না। কাজে এটার প্রথম করতে হবে যে তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে
করতে হবে, তারা এটাকে যে গুরুত্বপূর্ণ সমস্যা এটা তাদের মনে করতে হবে। আরেকটা হচ্ছে যে এখন এটা থেকে উত্তরণের জন্য তারা কি করবে, আগে সমস্যা বুঝে খোলা মনে বসতে হবে। যারা সমালোচনা করে তারা আমাদের ভালো চায় না, দূরে রাখলে হবে না। আপনাকে বিজ্ঞান নিতে হবে, স্থানীয় মানুষকে নিতে হবে, এবং যারাই এটা নিয়ে কথা বলছে তাদেরকে নিয়ে বসে আপনি একটা পরিকল্পনা করতে হবে সমন্বিত। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সক্ষমতাও আছে। কিন্তু এই যে বিরোধের মধ্যে আপনি কিভাবে আশা করেন যে সম্মিলিতভাবে সবাই বসবে, না, যে বিরোধটা যে রাজনৈতিক বিরোধটা একদম আমাদের চোখের সামনে স্পষ্ট হয়? না দেখেন, এখন এই যে উনি বললেন যে আমরা দুর্যোগ ঘোষণা করা দরকার, শুধুমাত্র এই যে মানুষের গরমের জন্য পানি নাই এই দুর্যোগ তো না। আপনি ঢাকা শহরের পানির লেভেল তো প্রতি বছর 2 মিটার করে নামছে। এই শহরে 70 সালে 6 মিটার নিচে পানি পাওয়া যেত, এটা 120 মিটার নিচে চলে যাবে 2050 সালে। কাজে আপনি শহরে পানি না দিতে পারলে মানুষ রাখতে পারবেন না। জি, এগোতুল্লাহ হোসেন 1.5 মিনিট শেষ করবেন। এটি হচ্ছে যে এই যে হঠাৎ করে যে উচ্চ তাপমাত্রা, এটার জন্য কিছু সলিউশন, হ্যাঁ সাংবাদিক ভাই যেটি বলেছেন, হ্যাঁ স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের এই অসহায়ত্ব, মানুষের যে কষ্ট সেটা লাঘব করার জন্য তাদের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মী করছে, আমাদের সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় করছে। কিন্তু সবাই আমরা রাজনৈতিক কর্মী তো সংখ্যায় অত বেশি না, এই সমস্যাটা কিন্তু সবার, ছোট বড় বয়স্ক, সেক্ষেত্রে আমরা যারা সক্ষম সবাই এটি এগিয়ে আসতে হবে এই সময়ের জন্য, এই স্বল্প সময়ের জন্য। কিন্তু এই যে একটা দীর্ঘমেয়াদী স্থায়ী সমস্যা, আমরা যদি এই সলিউশন দিয়ে চলে যাই তাহলে এই সমস্যার কোনো দিনই সমাধান হবে না। আমাদের ওয়াটার বডি যে আইন আছে সেটি আমাদেরকে যে 25 ভাগ বনভূমি সেটি এনশিওর করতে হবে, আমাদের ওয়াটার বডি এনশিওর করতে হবে, আমাদের পাহাড় কাটা বন্ধ করতে হবে, আমাদের নদী দখল আমাদের বন্ধ করতে হবে, আমাদের পাহাড় কাটা বন্ধ করতে হবে, আমাদের এই যে ড্রেজিং প্রতি বছর যে করে, যেটি বলছেন আমাদের বিএনপি যে অভিযোগ করে সেটি হচ্ছে হিমালয় পর্বতে যেটি বরফ জমে সেটির পরিমাণ কমেছে। সেক্ষেত্রে আমাদের এখানে যে উজানে যদি পানি না থাকে, বরফ না থাকে, পানি গলে তো তারপরে আসবে, আবহাওয়া ঠান্ডা করবে, এই সমস্যা হবে না। কিন্তু আমাদের এই নদীগুলি ড্রেজিং করতে হবে, আমাদের কৃষিভূমি সংরক্ষণ করতে হবে, বনভূমি সংরক্ষণ করতে হবে। কথা আমাদের সামনে আসলে অনেক কিছুই আছে, আমাদেরকে সমন্বিতভাবে বিরোধ বলে করতে হবে। আমরা মোটা দাগে শেষ করছি, মোটা দাগে এনভায়রনমেন্টে যা বলি সেটাকে আমাকে রক্ষা করার জন্য যে আইন তৈরি করছে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমি আসলে বেশি সময় দিতে পারছি না। ধ্বংসটা বন্ধ করতে হবে, অবশ্যই ধ্বংস বন্ধ করতে হবে। শেষ করতে হচ্ছে আজকের মতো। এই ছিল 24 ঘন্টায়।